এই বেয়াদব, ক্যামেরা থেকে হাত সরা, সামনে আয়। হৃদি লজ্জায় আর সংকোচে মিনমিন করে বলল। না, সামনে যাওয়া যাবে না। শুভ্র এবার চোখ পাকিয়ে ধমক দিল। ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব, সামনে আয় বলছি, কুত্তির বাচ্চা। হৃদি কিছুটা আমতা করে বলল। আমি ফ্রেশ হইনি, মাত্র ঘুম থেকে উঠলাম। শুভ্র আলসেমি মাখা গলায় পাল্টা প্রশ্ন করল। তো হৃদি নিজের অবস্থা বুঝিয়ে বলার চেষ্টা করল। এই অবস্থায় কিভাবে সামনে যাব? শুভ্র গম্ভীর গলায় বলে উঠল। এত কিছু বুঝি না, সামনে আয়, দেখবো তোকে। হৃদি দোটানায় পড়ে জিজ্ঞেস করল। আসতেই হবে? শুভ্র এক কথায় উত্তর দিল। কুইক। হৃদি কোনো মতে এক হাত দিয়ে ঝটপট চুলগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করলো। তারপর কাঁপা কাঁপা হাতে ক্যামেরার লেন্স থেকে আঙ্গুলটা সরিয়ে নিল, কিন্তু লজ্জা আর সংকোচ চোখ নামিয়ে রাখল। শুভ্র অনেকক্ষণ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর শান্ত গলায় প্রশ্ন করল। কালকে যে শপিং ব্যাগ দিয়েছি খুলেছিস? হৃদি মাথা নেড়ে না সূচক জবাব দিল। শুভ্র নির্লিপ্ত গলায় বলল। আচ্ছা, খুলে দেখিস, আর ভেতরে যা পাবি তা পরে বিকেলে রেডি থাকবি, আমি নিতে আসবো। হৃদি এবার ক্যামেরার দিকে সরাসরি তাকালো, অবাক হয়ে জিজ্ঞেস করল। কেন, কোথাও যাব নাকি? শুভ্র ক্যামেরাটা নিজের মুখের সামনে আরো একটু কাছে আনলো, বা হাত দিয়ে কপালের অবাধ্য চুলগুলো পিছনে ঠেলে দিয়ে একটা রহস্যময় হাসি হেসে পড়ল। সেটা স্পেশাল, এখন বলা যাবে না। হৃদি মিনমিন করে বলল। আচ্ছা। সে আর কথা বাড়ালো না, কিন্তু শুভ্র কি আর ছাড়ার পাত্র? সে দুষ্টুমি ভরা গলায় আদেশ করল। গুড, আর শোন, একটা চুমু দে। হৃদির চোখ বড় বড় করে অবাক হওয়ার ভান করে বলল। কি আবার? শুভ্র ভ্রু নাচিয়ে ঠান্ডা গলায় বলল। আবার মানে, আমার যখন ইচ্ছে চুমু চাইবো, চুমু খাবো, বিনিময়ে তোকে খেয়ে ফেলবো, তাতে তোর কি? কথাটা শুনে হৃদি যেন হুঁশ হারিয়ে ফেলল। লজ্জায় মাথা খেয়ে সে উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল। আমার কি মানে? আপনি আমাকে খাবেন আর আমি বসে বসে আঙুল চুষবো? আমিও খেয়ে দিব। শুভ্র এক মুহূর্ত দেরি না করে দুষ্টু হাসিতে বলে উঠল। আয় তাহলে, আমি তোকে খাবো, তুই আমাকে খাবি, দেখি কে বেশি খেতে পারে। হৃদি নিজের ভুল বুঝতে পেরে মুহূর্তেই লজ্জায় টকটকে লাল হয়ে গেল। নিজের বলা কথাগুলো মনে পড়তেই তার কেমন যেন অস্বস্তি লাগছে। সে কোনো মতে বলল। অসভ্য, রাখলাম এখন। শুভ্র নাছর বান্দা, সে বায়না ধরে বসে রইল। হুম, আগে চুমু দে। হৃদি ঢোক গিলে বলল। পারবো না বলেছি না? শুভ্র আবারও জেদ ধরল। দে না। হৃদি না সূচক মাথা নাড়ল। হুম। শুভ্র একদম নরম গলায় মিনতি করল। প্লিজ জান। শুভ্রের এই অদ্ভুত অনুরোধে হৃদির বুকের ভেতর কেমন যেন মায়া মায়া ভাব খেলা করে গেল। সে আর দ্বিমত করল না, মুহূর্তেই সব লজ্জা একপাশে সরিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে দ্রুত ফোনের ক্যামেরায় সশব্দে দুটো চুমু দিয়ে দিল। তারপর এক সেকেন্ডও দেরি না করে হন্তদন্ত হয়ে ফোনটা কেটে দিয়ে বিছানায় শুয়ে হাঁপাতে লাগলো। তার মনে হচ্ছে যেন মাত্রই সে কোনো একটা বড় বিশ্বযুদ্ধে জিতে এসেছে। এদিকে শুভ্র ছাদের দিকে চেয়ে মুচকি হাসছে। এত বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তার মনোমোহিনীকে পাওয়ার পথে সে আজ সার্থক। হুট করে দরজার কাছে পুরুষালী কণ্ঠস্বর শুনে তার ঘোর কাটল। তাকে দেখলো তুর্য আর রিফাত দাঁড়িয়ে আছে, দুটোরই চোখে আগুনের মতো রাগ। শুভ্র চিত হয়ে শুয়েই উদাস গলায় বলল। হঠাৎ তোরা, ভেতরে আয়। তুর্য রাগী পায়ে এগিয়ে এসে তেড়ে গিয়ে বলল। কেন আসতে পারি না? লুকিয়ে বিয়ে করবি আর আমরা জানবো না? নিজেকে কি ভাবিস তুই? শুভ্র নির্বিকার ভঙ্গিতে বলল। তোদের কে বলেছে আমি লুকিয়ে বিয়ে করছি? বিয়ের এখনো অনেক দেরি, সময় হলেই তোরা খবর পেয়ে যেতিস। রিফাত শুভ্রের পাশে ধপ করে বসে পড়ে খচা দিয়ে বলল। ও, তাহলে আমরা অতিথি, তোর বন্ধু না। বিয়ের আগে কার্ড দিবি আর এসে চুপচাপ দাওয়াত খেয়ে চলে যাব, তাই না? শুভ্র স্বাভাবিক গলায় বলল। কথাটা মন্দ বলিস নাই। তুর্য আর ধৈর্য ধরতে পারল না, গর্জে উঠে দুজনে। তুর্য বলল। তার মানে তুই বলতে চাইছিস আমরা অতিথি? রিফাত, ধর একে, আমাদের না জানিয়ে বিয়ে করা। দাঁড়া, করাচ্ছি তোকে বিয়ে করা।
মুহূর্তের মধ্যেই রিফাত আর তুর্য ঝাঁপিয়ে পড়ে শুভ্রের পরনের লুঙ্গিটা টেনে ধরল। কাল রাতে ভীষণ ক্লান্ত থাকায় শুভ্র লুঙ্গি পরেই শুয়ে পড়েছিল। আকস্মিক এই আক্রমণে সে কিংকর্তব্য বিমুখ হয়ে 2 হাত দিয়ে প্রাণপণে লুঙ্গি খামচে ধরে রইল। ঠিক এই টানা হেসরার মাঝেই ঈশান রুমে ঢুকল। দৃশ্যটা দেখেই সে পকেট থেকে ফোন বের করে ভিডিও করা শুরু করে দিল। আরে বাহ, সিনেমা চলছে দেখি। তাই সিনেমার ভিডিও না করলে টাকার থেকেও বড় মিস। শুভ্র রাগে লজ্জায় চিৎকার করে উঠল। দেখ ভালো হচ্ছে না, লুঙ্গি ছাড় বলছি। রিফাত লুঙ্গির গিট ধরে আরো জোরে জোরে টানতে টানতে বলল, ব্যাপার কি বলতো? শুভ্রার কাছে শুনলাম হৃদি নাকি তোর জন্য বিষ খেয়েছিল, আর তুইও নাকি ঘুমের ট্যাবলেট খেয়েছিলি। শালা, এত কিছু হয়ে গেছে আর আমরা জানলাম না। আজকে তোরে খাইছি। শুভ্র ঠোঁট কামড়ে রাগে গজগজ করে বলল। এই হালার করে হালা, লুঙ্গি ছাড় বলতেছি। শুভ্রের গগনবিদারী চিৎকারে মনে হচ্ছে ছাদের পলেস্টার খসে পড়বে। কিন্তু রিফাত নাসরবান্দা। সে শুভ্রের লুঙ্গির গিটটাকে যেন জীবনের শেষ সম্বল মনে করে ধরে হ্যাসকা টান মারছে। রিফাত দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, আরে শালা, এত ভাব নিস কেন বলতো? আজকে তোর ওই নিচের রহস্য উদ্ঘাটন করে আমি ইতিহাস লিখব। দেখি তো হৃদি ভাবি কি দেখে তোর প্রেমে পাগল হলো। পাশ থেকে তুর্য শুভ্রের এক পা বগলে চেপে ধরে রীতিমতো কুস্তি লড়ছে। সে হাঁপাতে হাঁপাতে রিফাতকে বলল, রিফাত, টান দে জোরে। মনে হচ্ছে ভেতরে কোনো মেমোরি কার্ড লুকানো আছে। এছাড়া নিচের রহস্যটা আজকে পাংশের করেই ছাড়বো। শুভ্র বিছানার উপর জ্যান্ত কই মাছের মতো লাফালাফি করতে করতে এবার দাঁতে দাঁত চেপে গড়াল। এই স্টুপিড, মার না খেতে চাইলে ছাড় বলছি। তোদের কি ডিকশনারিতে ম্যানার্স বলতে কিছু নেই রে হারামি? ঈশান এক কোণে দাঁড়িয়ে খুব ভক্তি ভরে ফোনের স্টাবিলাইজার অন করে ভিডিও করছে। সে অত্যন্ত বিনয়ের সাথে বলল, বস, আপনি একদম অস্থির লাফাচ্ছেন। আপনি শুধু একবার ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়ুন। রিদি ম্যাম যখন আপনার এই লুঙ্গির মার্শাল আর্ট দেখবে, তখন সে খুশিতে আপনাকে ব্লক করে দেবে। শুভ্র এবার ঈশানের দিকে রাগী চোখে তাকিয়ে চিৎকার করে উঠল, ঈশান, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। ফোন সরাও বলছি। তুর্য এবার শুভ্রের পেটে এক আঙ্গুলে কড়া করে একটু সুড়সুড়ি দিয়ে বলল, রিফাত, গীত প্রায় ঢেলা হয়ে গেছে। শালা শুভ্র, আজকে তোর ইজ্জতের বেলুন আমরা আকাশে উড়িয়েই ছাড়বো। শুভ্র এবার রাগে ফুঁসতে ফুঁসতে বিছানা খামচে ধরে চিল্লিয়ে উঠল, আরে হালার ঘরের হালা, লুঙ্গি ছাড় বলতেছি। তোদের কি জন্মের শখ মিটে গেছে? আমার লুঙ্গি নিয়ে রিসার্চ না করে নিজেদের হাফ প্যান্ট সামলা গে। ঈশান খুব নিবিড়ভাবে ভিডিওর ব্রাইটনেস বাড়াতে বাড়াতে বলল, বস, আপনি প্লিজ কোঅপারেট করুন। আপনি রেগে গেলে ভিডিওটা বেশি ভাইরাল হবে। আমি কিন্তু ক্যাপশন রেডি করে ফেলেছি, বস ও তার নিচে লুকানো রহস্য। শুভ্র এবার আকাশ বাতাস কাঁপিয়ে গড়াল। শালা, একটা কথা মনে রাখিস, আজকে আমার লুঙ্গি খুললে কিন্তু তোরা কেউ প্রাণে বেঁচে ফিরবি না। ঈশান, তুমি যদি ওই ভিডিও হৃদিকে পাঠাও, তবে কালকে সকালে তোমার লাশ বুড়িগঙ্গায় ভাসবে। শালার ঘরের শালারা, তোরা কি মানুষ না কোনো বুনো জানোয়ার? পুরো ঘর তখন হাসির বন্যায় ভাসছে। রিফাত আর তুর্য যেন শুভ্রের ইজ্জতকে ফুটবল বানিয়ে খেলছে। আর শুভ্র তার লাল হয়ে যাওয়া চেহারা নিয়ে লুঙ্গি সামলাতে সামলাতে জান দেবে, তাও লুঙ্গি দেবে না স্টাইলে অলিম্পিক লেভেলের লড়াই চালিয়ে যাচ্ছে। শুভ্র বুঝতে পারল এদের এভাবে ছাড়ানো যাবে না, বুদ্ধির আশ্রয় নিতেই হবে। মুহূর্তের মধ্যে মাথায় বুদ্ধি খেলে গেল তার। সে দরজার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, আব্বু! সোহান চৌধুরী এসেছে ভেবে রিফাত আর তুর্য হার্ট বিট মিস হওয়ার দশা। তড়িঘড়ি করে শুভ্রের লুঙ্গি ছেড়ে ওরা দুজন পেছনের দিকে তাকালো। আর এই ফাঁকে দরজার দিকে তাকিয়ে থাকাটাই ওদের কাল হলো। সুযোগ বুঝে শুভ্র ওদের উপর জ্যান্ত কই মাছের মতো ঝাঁপিয়ে পড়ল। ডান হাত দিয়ে তুর্য আর বাম হাত দিয়ে রিফাতের ঘাড় এমনভাবে চেপে ধরল যে ওরাও উল্টো হয়ে বিছানায় আছড়ে পড়ল। শুভ্র নিজেও ওদের উপর ভর দিয়ে শরীরটাকে লটকে নিল। নিজের আধিপত্য বজায় রেখে শুভ্র দাঁত কিরমির করে বলল, কি জানি বলছিলি আমার ইজ্জতের বেলুন আকাশে উড়াবি? তাহলে এবার দেখ তোদের ইজ্জতের জায়গা আমি কোথায় উড়াই। বলে শুভ্র ঈশানের দিকে রাগী চোখে তাকিয়ে গর্জন করল,
ঈশান, বস তোমাকে আদেশ করছে, এই মুহূর্তে দুইজনের প্যান্ট খোলো। যদি না খোলো তাহলে আজ রাতে তোমার নিজের প্যান্ট তোমার ফ্ল্যাটের সামনে পতাকার মতো ঝুলবে। রিফাত নিচ থেকে ধস্তাধস্তি করতে করতে আর্তনাদ করে উঠল। আরে শালা ছাড় বলছি। শুভ্র ওকে আরো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোদের প্যান্ট না খুলে আজ আমি ছাড়ছি না। ঈশান, 3 সেকেন্ড সময় দিলাম, মনে রেখো, আজ যদি ওদের প্যান্ট না খোলে তবে তোমার নিজের প্যান্ট খোলা নিশ্চিত। ঈশান মহা বিপদে পড়ে গেল। একদিকে শুভ্রের ভয়, অন্যদিকে ওদের দুজনের প্যান্ট খোলার লজ্জা, সব মিলিয়ে সে এখন অথই চলে। ভয়ে কাঁপতে কাঁপতে সে ধীরে ধীরে এগিয়ে এলো। রিফাত আর তুর্য পরিস্থিতি বেগতিক দেখে চিৎকার শুরু করলো। বাঁচাও। আহ, বাঁচাও। রিফাত অনেক চেষ্টা করলো শুভ্রের ইস্পাতের মতো শক্ত বাহু থেকে মুক্ত হতে, কিন্তু শুভ্রের এমনভাবে চেপে ধরেছে যে নড়ার কোনো উপায় নেই। রিফাত হাঁপাতে হাঁপাতে অবাক হয়ে বলল, ভাই, তুই খাস কি? মানুষের শরীরে এত শক্তি থাকে কিভাবে? তুর্য ব্যথায় কেঁকিয়ে উঠে বলল, আমার তো এখন রিধির জন্য চিন্তা হচ্ছে। বেচারি রিধি, এত শক্তি সে আদৌ লোড নিতে পারবে তো? শুভ্র ঝাড়ি দিয়ে বলল। চুপ কর শালা লুইচ্ছা। হৃদি ধীর পায়ে শুভ্রের রেখে যাওয়া ব্যাগটির সামনে গিয়ে দাঁড়ালো। তার হৃৎপিণ্ডটা তখন কিছুটা দ্রুত স্পন্দিত হচ্ছে। ঠিক কি আছে এর ভেতরে? আলতো করে ব্যাগটি খুলতেই তার চোখ জোড়া বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ব্যাগের ভেতর পরম মমতায় ভাঁজ করে রাখা একটি গাঢ় সবুজ রঙের শাড়ির সাথে মানানসই সবুজ কাচের চুড়ি, সাদা পাথরের চিকন কাজের ঝুমকো আর এক পাতা কালো রঙের ক্লিপ। জিনিসগুলো হাতে তুলে নিতেই হৃদির গলায় যেন ভাষা আটকে গেল। শাড়িটা কোমল কাপড়, সে দু হাতে ভালো করে পরখ করল, যেন এর প্রতিটি সুতোর বুননে মিশে আছে শুভ্রের কোনো না বলা কথা। মনে পড়ে গেল গতরাতের সেই কথোপকথন। শুভ্র খুব স্বাভাবিক গলায় জানতে চেয়েছিল তার কাছে কোনো সবুজ রঙের শাড়ি আছে কিনা। হৃদির ঠোঁটে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। সে শাড়িটি বুকের কাছে টেনে জড়িয়ে ধরল, যেন শুভ্রের উপস্থিতির উষ্ণতাটুকু সে অনুভব করতে চাইছে। বিকেল গড়িয়ে পড়লে সাহেরা চৌধুরী নিজ হাতে হৃদিকে শাড়িটি পরিয়ে সাজিয়ে দিলেন। শাড়ির ভাঁজে হৃদির শরীরের গঠন যেন এক নতুন লাবণ্য পেয়েছে। সে নিজের সাজটা নিজেই সম্পূর্ণ করলো। চুলগুলো ব্রাশ করে ছেড়ে দিতেই তার রেশমের ঝর্ণার মতো নেমে এলো একদম হাঁটু পর্যন্ত। এরপর শুভ্রের দেওয়া সেই ঝুমকো আর সবুজ চুড়িগুলো পরে নিল। চুলে কালো ক্লিপগুলো দিয়ে এমনভাবে আটকে নিল যেন কোথাও কোনো চুল এলোমেলো না থাকে। শেষে চোখে গাঢ় কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিকের ছোঁয়ায় সে যখন আয়নার সামনে দাঁড়ালো, এক মুহূর্তের জন্য হৃদি নিজের দিকে তাকিয়ে রইল। আয়নার প্রতিফলিত প্রতিচ্ছবিটা যেন অচেনা, এতটা মায়াবী আর উজ্জ্বল হৃদি নিজেকে আগে কখনো দেখেনি। শুভ্রের দেওয়া এই উপহার আর তার এই নতুন রূপ যেন আজকের বিকেলটাকে এক বিশেষ অর্থ দিয়ে গেল। হৃদি রুমের নিস্তব্ধতায় শুভ্রের অপেক্ষায় বসেছিল। বুকের ভেতরটা কেমন জানি ধুকভুক ধুকভুক করছে। সময় যেন কাটছিলই না। হঠাৎ নিচ থেকে পরিচিত গাড়ির ইঞ্জিনের শব্দ কানে আসতেই তার প্রাণ চঞ্চল হয়ে উঠল। তাড়াহুড়া করে ব্যালকনিতে এসে সে নিচে তাকালো, কিন্তু পরক্ষণেই তার চোখের উজ্জ্বলতা কিছুটা স্লান হয়ে গেল। গাড়িটি শুভ্রের ঠিকই, কিন্তু চালকের সামনে বসে আছে ঈশান। গাড়ি থেকে নামলো শুভ্রা, অর্থাৎ শুভ্র আসেনি। শুভ্রা ঘরে ঢুকে সবার সাথে কুশল বিনিময় সেরে সরাসরি হৃদি রুমে চলে এলো। হৃদিকে না পেয়ে সে বারান্দার দিকে এগিয়ে গিয়ে যা দেখলো তাতে থমকে দাঁড়ালো। পরনে সবুজ শাড়ি, খোলা চুল আর স্নিগ্ধ সাজের হৃদিকে যেন এক অপার্থিব মায়াবী লাগছে। শুভ্রা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর উচ্ছ্বাসিত হয়ে বলে উঠল, রিবা, তোকে যে লাগছে না, বিশ্বাস করবি না, তোকে আজ অসাধারণ সুন্দর লাগছে। শুভ্রার প্রশংসা শুনে হৃদি লজ্জায় মাথা নিচু করে ফেলল, তবে তার মন পড়ে রইল নিচে। আর চোখে সে বারবার গাড়ির দিকে তাকাচ্ছে। তার চোখ দুটি যেন ব্যাকুল হয়ে একজনকে খুঁজছিল। হৃদির এই লুকোচুরি চাহনি শুভ্রার বুঝতে বাকি রইল না। সে মুচকি হেসে হৃদির কাঁধে হাত রেখে বলল, হয়েছে, থাক, ভাইয়াকে আর খুঁজতে হবে না, চল আমার সাথে। হৃদি ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কোথায়? শুভ্রা রহস্যময় হেসে বলল, গেলেই দেখতে পাবি, চল।
শুভ্রা আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে হৃদিকে টেনে নিয়ে সোজা নিচে নেমে এলো এবং তাদের সাথে গাড়িতে উঠে বসলো। ঈশান ড্রাইভিং সিটে বসে গাড়িতে স্টার্ট দিল। হৃদিকে দেখে ঈশানের চোখ ধাঁধিয়ে গেল। সে গাড়ির লুকিং গ্লাসে হৃদির দিকে তাকে প্রশংসা করে বলল, আরে বাহ ম্যাম, আজকে তো আপনাকে দারুণ সুন্দর লাগছে। হৃদি সামান্য লজ্জা পেলেও নিজেকে সামলে নিল। সে ঈশানের দিকে তাকে হালকা হেসে বলল, ধন্যবাদ, কিন্তু আপনার ম্যামকে? আমি ম্যাম নই। বোন ডাকতে চাইলে ডাকেন, নয়তো ডাকার দরকার নেই। ঈশান একটা বাঁকা হাসি হাসলো। আয়নায় হৃদির দিকে একবার তাকিয়ে বলল, ওকে ওকে, বনি রাখবো, এখন রাগ করো না। তবে মনটা একটু খারাপ মনে হচ্ছে, তাই না? হৃদি খানিকটা হকচকিয়ে গিয়ে বলল। এই কথা কেন বলছেন? পাশ থেকে শুভ্রা রহস্যময় হেসে উত্তর দিল, কারণটা খুব সহজ। আমার ভাইয়া তো আসেনি, আর সত্যি বলতে ভাইয়া আসবেও না, আর আসলেও আজ তোকে আর খুঁজে পাবে না। হৃদি ভ্রু কুঁচকে অবাক হয়ে তাকালো। মানে? শুভ্রা এবার ঝুড়ি থেকে আসল খবরটা বের করলো। মানে এটাই, আমরা সবাই ভাইয়াকে বলেছিলাম ট্রিট দিতে, কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছিল না। তারপর জানতে পারলাম ভাইয়া আজ তোকে বিকেলে কোথাও নিয়ে বের হওয়ার প্ল্যান করছে। ব্যাস, সুযোগ বুঝে আমি আর ঈশান ভাইয়া মিলে ভাইয়ার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। এখন তোকে নিয়ে অনেক দূরে চলে যাব, যাতে ভাইয়া তোদের বাসায় গিয়ে তোকে না পায়। শুভ্রার এই পরিকল্পনার কথা শুনে ঈশানের পেটে খিল ধরে যাওয়ার অবস্থা। সে স্টার্টিংয়ে হাত রেখেই হাসতে হাসতে শেষ। অন্যদিকে হৃদি পরিস্থিতি বুঝতে পেরে রীতিমতো ঢোক গিলতে লাগলো। মানে এসব কি বলছিস তোরা? গাড়ি থামা, আমি নামবো। শুভ্রা হাত দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, কেন, ভাইয়াকে ছাড়া বুঝিয়ে একটা মুহূর্ত ভালো লাগে না? হৃদি গাল ফুলিয়ে অভিমানী তাকিয়ে রইল। তার এই লাজুক অথচ অভিমানী চেহারা দেখে শুভ্রা আরো মজা পেল। হৃদি ফিসফিস করে বলল, বুঝিস নাই যখন, তাহলে আমাকে এভাবে নিয়ে আসলি কেন? শুভ্রা খিলখিল করে হেসে উঠল। নিয়ে আসলাম এই কারণে, যাতে তোকে না পেয়ে ভাইয়া পাগলের মতো আমাদের খোঁজে আর শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাদের ট্রিট দেয়। হৃদি অবাক হয়ে জানতে চাইল, এটা আমার সাথে সম্পর্ক কি? সামনে থেকে ঈশান গাড়ির গতি সামান্য কমিয়ে আয়নায় চোখ রেখে বলল, সম্পর্কটা অনেক গভীর বোন। বসের একমাত্র দুর্বলতা তো তুমি। তোমাকে চোখের সামনে না পেলে বসের মাথা যে ঠিক থাকবে না, সেটা আমরা জানি। আর সেই সুযোগেই তো বসের কাছ থেকে কাঙ্ক্ষিত ট্রিটটা আদায় করে নেব। হৃদি দীর্ঘশ্বাস ফেলে ফিসফিস করে বলল। কাজটা কি করতেই হবে? শুভ্রা দৃঢ় গলায় উত্তর দিল। হ্যাঁ রে, করতেই হবে। এখন একদম চুপচাপ বসে থাক। দিদি আর কথা বাড়ালো না। মন খারাপ করে জানালার কাছে মাথা ঠেকিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। মাত্র কয়েক মিনিট আগেও যে মনটা ফুরফুরে ছিল, মুহূর্তের মধ্যে তা যেন ভারী হয়ে এলো। শুভ্রের সাথে দেখা না হওয়ার অভিমানে তার চোখের কোণায় চিকচিক করে উঠল এক বিন্দু জল। ঈশান লুকিং গ্লাসে হৃদির বিষণ্ণ মুখটা দেখে মুচকি হাসলো। আর পেছনের সিটে বসা শুভ্রা ঈশানকে উদ্দেশ্য করে একটি লাইক ইশারা করল। দীর্ঘপথ পাড়ি দিয়ে গাড়ি এসে থামলো পাহাড়ের পাদদেশে। চারিদিকে নিস্তব্ধতা, কেবল পাহাড়ের বুক চিরে বয়ে আসা মৃদু বাতাসের শব্দ। তারা তিনজন গাড়ি থেকে নামলো। হৃদি অবাক হয়ে চারপাশটা ঘুরে ঘুরে দেখলো। তারপর ফ্যাকাশে মুখে শুভ্রার দিকে তাকিয়ে বলল, এই পাহাড়ের নির্জন জায়গায় কেন নিয়ে এসেছিস? ঈশান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। বুকে দুহাত ভাঁজ করে বাঁকা হেসে বলল, আমাদের কাজ এখানে শেষ হৃদি, এখন বাকিটুকু তোমার। চুপচাপ সামনের পথ ধরে হাঁটতে থাকো। সামনে তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। হৃদি ভ্রু কুঁচকে ইতস্তত গলায় বলল। সারপ্রাইজ মানে? শুভ্রা একটু এগিয়ে এসে হৃদির কাঁধে হাত রেখে বলল, এত মানে করছিস কেন? একবার গিয়ে দেখলেই তো পারিস কি সারপ্রাইজ। ঈশান রহস্যময় হাসিতে চোখ টিপে যোগ করল, এবার চোখটা বন্ধ করো আর নিশ্চিন্তে হেঁটে চলে যাও। হৃদি আর দ্বিরক্তি করল না। শাড়ির কুচি আলতো হাতে ধরে সে পাথরের পথ বেয়ে সামনের দিকে এগিয়ে চলল। সবুজ শাড়ির আঁচল পাহাড়ের হাওয়াতে দুলছে, যেন পাহাড়ের গায়ে এক টুকরো বনলতা হেঁটে যাচ্ছে। শুভ্রা ঈশানের পাশে এসে দাঁড়ালো। দুজনে মিলে তাকিয়ে রইল হৃদির চলে যাওয়ার পথের দিকে। শুভ্রা মৃদু স্বরে বলল, ঈশান ভাইয়া, এই মুহূর্তটা আসলে খুব সুন্দর, তাই না? ঈশান আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। শান্ত গলায় সে উত্তর দিল, সুন্দর বললে ভুল হবে। এ এক অন্যরকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা কঠিন। তবে এই সৌভাগ্য সবার হয় না। যারা ভালোবাসা পরাজয় মানে না, তাদের জন্য এই সৌভাগ্যটা হয়।
বাতাসটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। শুভ্রা আনমনে ঈশানের দিকে তাকালো। পাহাড়ের ঝড়ো হাওয়া তার চুল জট পাকিয়ে দিচ্ছে। শুভ্রা হঠাৎ বলে ফেলল, ঈশান ভাইয়া, আমি না কাউকে ভালোবেসে ফেলেছি, শুধু ভালোবাসি না, অসম্ভব ভালোবাসি। ঈশানের হাসি মুখটা মুহূর্তের মধ্যে পাথরের মতো স্থির হয়ে গেল। বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে উঠল। মনে হলো দম বন্ধ হয়ে আসছে। সে আড়ষ্ট গলায় শুভ্রার দিকে তাকালো। মেয়েটি সামনে পাহাড়ের দিকে তাকিয়ে হাসছে, ঠোঁটের কোণে এক মিষ্টি আভা। ঈশান আর কোনো প্রশ্ন করতে পারল না। তার কণ্ঠস্বর যেন গলার কাছে আটকে গেল। কিছুটা সময় কেটে গেল ভারী নীরবতায়। শুভ্রা ঈশানের নীরবতা দেখে কিছুটা কৌতুক করে বলল, চুপ করে আছেন যে, মন খারাপ? ঈশান নিজেকে সামলে নিল। সে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আরে না, একদমই না, এমনি এমনি একটু ভাবছিলাম। হঠাৎ শুভ্রা বায়না ধরে বসল। ঈশান ভাইয়া, এই পরিবেশটা এত সুন্দর, একটা গান শোনাবেন? গাড়িতে গিটার আছে, আমি আসার সময় সেটা নিয়ে এসেছি। ঈশান হাসলো কিন্তু বিনয়ের সাথে বলল, আমি তো খুব ভালো একটা গান জানি না শুভ্রা। মিথ্যা কথা, আপনি গান পারেন, আমি জানি। না, সত্যি বলছি, আমি একদমই পারি না। শুভ্রা গাল ফুলিয়ে অভিমানে মুখ ঘুরিয়ে নিল। ওকে, গাইতে হবে না। বলেই সে পাহাড়ের ঢালের দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ঝোপের পাশে রঙিন প্রজাপতি দেখে সে থমকে দাঁড়ালো। আলতো করে হাত বাড়াতেই প্রজাপতিটা উড়ে এসে তার আঙ্গুলের ডগায় বসলো। শুভ্রার দু চোখে তখন আনন্দের ঝিলিক। সে আনন্দের মাঝেই হঠাৎ বাতাসে গিটারের টুংটাং সুর ভেসে এলো। সে চমকে পিছনে ফিরে তাকালো। দেখলো ঈশান গাড়ির সাথে হালান দিয়ে চোখ বন্ধ করে পরম মমতায় গিটার বাজাচ্ছে। গিটারের সেই সুরের মুচ্ছায় বাতাসের হিল্লোলে মিশে ঈশানের পুরুষালী মায়াবী কণ্ঠস্বর শুভ্রার কানে আছড়ে পড়ল। তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায়। তুই চাইলে বল, আমার সঙ্গে চল, ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনায়। অভিমানী মন আমার চায় তোকে বারে বার, অভিমানী মন আমার চায় তোকে বারে বার। তাই বলি আয় রে ছুটে আয়, তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায়। তুই চাইলে বল, আমার সঙ্গে চল, ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনায়। অভিমানী মন আমার চায় তোকে বারে বার, তাই বলি আয় রে ছুটে আয়। হৃদি পাহাড়ের বিস্তীর্ণ সেই মাঠের দিকে পা রাখল। ঠিক মাঝখানে পৌঁছাতেই তার প্রতিটি পদক্ষেপ যেন জমে গেল। সামনে শুভ্র দাঁড়িয়ে আছে, কিন্তু তার পিঠটা হৃদির দিকে। সে আপন মনে আকাশের ঘুড়ি উড়াচ্ছে। শুভ্রের আজকের এই রূপ আগে কখনো দেখেনি হৃদি। সাদা ধবধবে শার্ট, ফিটিং কালো প্যান্ট আর পায়ে সাদা স্লিকার্স। মাথায় একটা স্টাইলিশ ব্যান্ডানা জড়ানো, যার জন্য তাকে ঠিক 18 থেকে 19 বছরের কোনো টকবগে তরুণ প্রেমিকের মতো লাগছে। হৃদির মনের ভেতরটা কেমন যেন অদ্ভুত এক শিহরণে কেঁপে উঠল। ভাষা হারিয়ে সে নির্বিকার হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ডের জড়তা কাটিয়ে হৃদি ধীরে ধীরে এগিয়ে এলো। নিচু গলায় ডাকল, শুভ্র ভাই। শুভ্র ঘুড়ির সুতোয় টান দিয়ে পেছনে ফিরে তাকালো। চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে হালকা গলায় বলল, বল। হৃদি শুভ্রের ঠিক পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখ মুখে তখনও ঘোর কাটেনি। শুভ্রের হাতের ঘড়ির নাটাইটার দিকে তাকিয়ে সে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি ঘুড়ি ওড়ান? জানতাম না তো। শুভ্র এক ভ্রু নাচিয়ে বাঁকা হাসলো, শান্ত স্বরে বলল, শুধু কি ঘুড়ি ওড়াতেই দেখলি, আর কিছু দেখিস নাই? হৃদি চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। কোথাও বিশেষ কিছু চোখে পড়ল না। সে কনফিউজড হয়ে বলল, মানে আর কি দেখবো? শুভ্রের মেজাজটা যেন এক নিমিষেই খিস্টে গেল। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল। শালি কানি। দিদি একটু বুক ফুলিয়ে বলল, আমি কি দেখি নাই? আমি কি দেখি নাই, বরং আপনিই তো কিছুই দেখেন নাই। শুভ্র অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকালো। আমি কি দেখব?
কি দেখার কথা বলছিস? হৃদি অবলীলায় বলল। যা দেখার কথা তা কি আপনি এতক্ষণে দেখেছেন? কি দেখ? শুভ্র কথাটি শেষ করতে পারল না, তার দৃষ্টি মুহূর্তের মধ্যেই হৃদির উপর পড়ল। গাঢ় সবুজ শাড়ি, হাতের চুড়ির মৃদু শব্দ আর খোলা চুলে মায়াবীর ঝর্ণা। হৃদিকে দেখে মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা কোনো অপার্থিব পরী। শুভ্র তার হাতের ঘড়ির নাটাইটা এক পাশে ফেলে দিয়ে হৃদির দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইল। সে জানত হৃদিকে সবুজ রঙে সুন্দর মানায়, কিন্তু আজকের এই রূপকল্প যে এতটা মোহময় হবে তা তার কল্পনারও বাহিরে ছিল। শুভ্রের তীব্র এবং গভীর চাহনিতে হৃদি বেশ লজ্জা পেয়ে গেল। সে আড়ষ্টতা কাটাতে হালকা গলায় কেসে উঠল। শুভ্র তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে ভিড় করে বলল। জানি, একটু দেখো না। হৃদি ভ্যাবাচাকা খেয়ে বলল। আজও কি দেখবো আমি? শুভ্র মাথা চুলকে হাসল। আমার মাথা দেখবি? হৃদির সাথে সাথে শুভ্রের মাথার দিকে তাকালো। দেখলাম। কি এখন? শুভ্র এবার কিছুটা অস্থির হয়ে বলল। প্লিজ জানি, একটু ভালো করে দেখো, আগে আশেপাশে ভালো করে খেয়াল করো। হৃদির চারিদিকে তাকালো। চারপাশ জুড়ে পাহাড়ের সবুজ গাছপালা, দূরে পাখির ডানা ঝাপটানোর শব্দ আর দিগন্ত জোড়া খোলা আকাশ। সে হতাশ গলায় বলল। কই? এখানে তো শুধু প্রকৃতি ছাড়া আর কিছুই দেখছি না। শুভ্রের মুখটা অসহায় হয়ে এলো, যেন সে কোনো একটা বিশেষ মুহূর্তের অপেক্ষায় ছিল যা হৃদি ধরতে পারছিল না। সে বলল। আমার দিকে তাকা। হৃদি শুভ্রের চোখের দিকে তাকাতেই সে ঘড়ির দিকে চোখের ইশারা করল। হৃদি সেই ইশারায় ঘড়ির সুতোর দিকে তাকাতেই তার মুখটা বিস্ময়ে হাঁ হয়ে গেল। বুকের ভেতরটা ধকধক করে উঠল, যেন হৃৎপিণ্ডর ছন্দ এক মুহূর্তের জন্য থমকে গেল। ঘড়ির গায়ে উজ্জ্বল রঙে স্পষ্ট বড় বড় অক্ষরে লেখা, আই লাভ ইউ হৃদি। হৃদি খুশিতে আটখানা হয়ে শুভ্রের দিকে তাকাতেই তার হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। তার পাশে শুভ্র নেই। হৃদি দিক বেদিক তাকাতে লাগলো, লোকটা গেল কোথায়? তার ভাবনার জাল ছিঁড়ে পাহাড়ের চূড়া থেকে ভেসে এলো শুভ্রের গম্ভীর অথচ আবেগ মাখা কণ্ঠস্বর। ওহ হৃদি, এদিকে তাকা। হৃদি চমকে মাথা তুলে উপরের দিকে তাকাতেই তার দু চোখ ছানা ভরা হয়ে গেল। শুভ্র দাঁড়িয়ে আছে পাহাড়ের একদম শেষ সীমানার খাঁজে, যেখানে এক পা ফসকালেই গভীর খাত। হৃদি আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল। আপনি এখানে কেন? নেমে আসুন, পড়ে যাবেন তো। শুভ্র উপর থেকে অদ্ভুত শান্ত গলায় বলল। পড়ে মরে গেলে কোনো আফসোস নেই হৃদি। প্রকৃতির বিশালতার মাঝে নিজের ভালোবাসাকে সমর্পণ করতে গিয়ে যদি জীবনটা ঝরেই যায়, তবে আমি হব ইতিহাসের প্রথম ভালোবাসার শহীদ। হৃদি ভ্রু কুঁচকে অস্থির হয়ে বলল। মানে এসব কি পাগলামি করছেন? নেমে আসুন প্লিজ, আমার খুব ভয় করছে। শুভ্র কোনো উত্তর দিল না। সে পাহাড়ের চূড়ায় দু হাত পাখির ডানার মতো প্রসারিত করে দিল। চোখ দুটো শক্ত করে বুজে বুক ভরে একরাশ হিমেল হাওয়া টেনে নিল সে। তারপর আকাশ পাতাল কাঁপিয়ে এক অবিরাম সুরের মতো করে বলতে শুরু করল। হে বিশাল পাহাড়, হে নিস্তব্ধ ঝোপঝাড়, হে বহমান নদী আর দূর আকাশ, তোমরা কি আজ আমার কথা শুনতে পাচ্ছ? মানুষ তো দামি উপহার আর চাকচিক্যের মোড়কে ভালোবাসা জাহির করে, কিন্তু আমি আজ তোমাদের বিশালতার সাক্ষী রেখে আমার মনের কথা বলবো। আজ আমি সাইফান শুভ্র চৌধুরী এই প্রকৃতির প্রতিটি ধূলিকণাকে সাক্ষী রেখে আমার ভালোবাসার ঘোষণা দিচ্ছি। শুভ্র এবার বুকের ভেতর থেকে জমানো সবটুকু আবেগ উবড়ে দিয়ে মাটির গভীরে যেন কাঁপন ধরিয়ে চিৎকার করে উঠল। আই লাভ ইউ হৃদি, আই লাভ ইউ সো মাচ। পাহাড়ের প্রতিধ্বনি হয়ে তার সেই ডাক বারবার আছড়ে পড়তে লাগলো উপত্যকায়। সে আবার চিৎকার করে উঠল। ভালোবাসি হৃদি, অনেক অনেক বেশি ভালোবাসি। তুই ছাড়া আমার এই অস্তিত্ব একটা মরুভূমির মতো। কখনো আমাকে ছেড়ে যাস না হৃদি। তোকে ছাড়া এই শুভ্রর পৃথিবীটা মুহূর্তেই ধুলোয় মিশে যাবে। তুই আমার অক্সিজেন, আমার বেঁচে থাকার প্রতিটি কারণ। আমি তোকে ভালোবাসি কথাটা খুব ছোট, কিন্তু আমি তোকে ছাড়া বেঁচে থাকাটা বড় কঠিন। এই সত্যটা এর চেয়ে অনেক বড়। তুই আমার রক্তে মিশে আছিস, আমার প্রতিটি চিন্তাই তোর দখল। তুই হারিয়ে গেলে আমি নিজেকেও খুঁজে পাবো না হৃদি। তুই আমার হারানো পথ, তুই আমার পাওয়ার শেষ গন্তব্য।
তুই না থাকলে আমি হয়তো থাকবো, কিন্তু সেই থাকা আর বেঁচে থাকা দুটোর মাঝে তখন যোজন যোজন দূরত্ব থাকবে। শুভ্রের সেই আর্তনাদ আর ভালোবাসার তীব্রতা পাহাড়ের গায়ে যেন এক অদ্ভুত মায়াজাল তৈরি করলো। হৃদি খুশিতে মুখ চেপে ধরে কেঁদে দিল। তার কান্নার শব্দ যেন এই নিস্তব্ধ পাহাড়ের প্রতিটি পাথর আর ঝর্ণা শুনতে পাচ্ছে। কান্নার প্রতিটি ধ্বনিতে মিশেছিল এক দীর্ঘ প্রতীক্ষার অবসান আর গভীর ভালো লাগা। পাহাড়ের চূড়া থেকে হৃদির এই কান্না শুনে শুভ্রের হৃৎস্পন্দন যেন কেঁপে উঠল। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে পাহাড়ের ঢাল বেয়ে ঝড়ের গতিতে নেমে এলো। হৃদির সামনে সে দাঁড়াতেই শুভ্র দেখল মেয়েটা দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদছে। সে দ্রুত এগিয়ে গিয়ে হৃদির কাঁধ দুটো শক্ত করে ধরে ব্যাকুল গলায় জিজ্ঞেস করল,